আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক 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 শুকরিয়া। বলছি না আল্লাহ চাইলে সব সম্ভব, বলছিলাম আল্লাহ চাইলে সব সম্ভব। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি তোমরা বুঝতে পারছো আমি কেন এত হ্যাপি। তো এটা ডিটেলস বলবো কেন আমি এত হ্যাপি। তোমরা সবাই জানো আমার ভাইয়ের হার্টের প্রবলেম ছিল, তো এটা 2025 ডিসেম্বর ওর প্রবলেমটা ধরা পড়ে। বাংলাদেশ স্পেশালাইজ হসপিটালে আমি ওর ট্রিটমেন্ট নেই, ডক্টরের নামটা আমি বলতে চাচ্ছি না। তো ওইখানে প্রায় 8 মাস ওর ট্রিটমেন্ট হওয়ার পরে ওকে যখন ইকো করানো হয়, ইকোর পার্সেন্টেজ চলে আসছিল 34। আর ডিসেম্বরে যখন ওর হার্টের প্রবলেমটা ধরা পড়ে তখন ছিল 44। তখন থেকে আমরা ট্রিটমেন্টে যাই, অলমোস্ট 7-8 মাস ট্রিটমেন্ট করানোর পরে ওর হার্টের পার্সেন্টেজ কমে 34-এ চলে আসে। এটা নিয়ে আমার বাসার অবস্থা খুব খারাপ ছিল, সবাই খুব আপসেট ছিল, কি বলবো কিছু বলার নাই। কেন জানি আমার কাছে ওই ডক্টর ভালো লাগতেছিল না, দেন আমি ডক্টর চেঞ্জ করি। তো ওর ইকোতে যখন 34% আসে তখন ডক্টর ওকে অনেকগুলো টেস্ট করায়। এটা দেখতে পাচ্ছ 24 আওয়ার্স হোল্ডিং মনিটরিং, এটা একটা টেস্ট করায়। এই রিপোর্টও খুব খারাপ আসে। সাথে সাথে ডক্টর বলে ওকে পেসমেকার বসাতে হবে। অনেকেই পেসমেকার মানে বুঝবা না, সেটা হচ্ছে হার্টের সাথে একটা ব্যাটারি লাগাই দিবে, ওর হার্টের পাম্পিং কমে যাবে, তখন ওই ব্যাটারি থেকে চার্জ নিবে। অ্যাজ লাইক একটা ব্যাটারি পুতুলের মতন। আমরা ব্যাটারি পুতুলে ব্যাটারি দিলে পুতুল ডান্স করবে, গান করবে, না করলে নাই। কথাগুলো এখন খুব সহজ ভাবে খুব স্ট্রং ভাবে বলতেছি, বাট ওই সময়গুলো যে পার করছি আমি বাসার বড় মেয়ে হয়ে আমি একা একা এগুলো হ্যান্ডেল করছি। বাবা মাকে বুঝতে দেই নাই, ভাইকে বুঝতে দেই নাই, সবাইকে বলছে ঠিক হয়ে যাবে, টেনশন করো না। তাছাড়া আমি একটু স্ট্রং, কিন্তু কেন যেন আমার ভাইয়ের এই ব্যাপারগুলো পরে থেকে আমি অনেক ভেঙে পড়ি। বাট হ্যাঁ, মানিশার বাবা আমাকে অনেক সাপোর্ট দেয়, সে বলে কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। তো আমি ডক্টর চেঞ্জ করি। ডক্টর ওর বয়স দেখে বলে এত অল্প বয়সে আমার বিশ্বাস হচ্ছে না, আমি এই টেস্ট গুলো আবার করাবো। আর হ্যাঁ, অনেকেই বলবা ওর কি রিং পরানো লাগছে, না, রিং হচ্ছে আলাদা ফাংশন। তো ওর রিং পরানো লাগে নাই কারণ ওর ভেইন ভালো ছিল, কিন্তু ওর হার্টেরই সমস্যা ছিল, মেইন হার্টের পাম্পিং এর প্রবলেম ছিল, পার্সেন্টেজ কমে আসতেছিল। দেন আমরা যখন নতুন ডক্টর দেখাই, উনি পুরোপুরি ভাবে ওরে অনেকগুলো টেস্ট দেয়, ফুল বডি। ওনার একটাই কোশ্চেন ছিল এত অল্প বয়সে এত হার্টের প্রবলেম কেন আসলো, কোথা থেকে আসলো, আমি সেইটা বের করব। তার জন্য বিলিভ মি গাইস প্রায় 17 থেকে 20টার মতন টেস্ট দিল, সেগুলো সব সরকারি হসপিটালে করাতে হবে। ওনার একটা রিকোয়ারমেন্ট ছিল সরকারি হসপিটাল থেকে করাবেন, কারণ রিপোর্ট ভালো আসবে। তো আমরা 2টা হসপিটাল মিলে দেখছি, সরকারি হসপিটাল পিজি হসপিটাল, আর একটা ছিল ন্যাশনাল ল্যাবরেটরি হসপিটাল। এই 2টা হসপিটাল থেকে করাইছি। সেই দিন খুব কষ্ট হয়েছে আমাদের, তারপরও করাইছি। তো আমাদের রিপোর্ট গুলো আসতে আসতে প্রায় 2 সপ্তাহ লেগে যায়। তো আমার ভাইয়ের রিপোর্ট গুলো যেদিন পাই সেদিনই আমি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দিই, ওই দিনই রিপোর্ট দেখাবো। আর ডক্টর বলছে যেদিন আমার কাছে আসবে, ওনার একটা রিকোয়ারমেন্ট একটা ডক্টর ছিল, ওনার কাছ থেকে ইকো করাই রিপোর্ট নিয়ে ওনার কাছে যেতে হবে। তো এই যে সেদিন আমার ভাইয়ের বউ বায়না ধরলো যে আপু আজকে আমি যেতে চাই আপনাদের সাথে, দেন আমি বললাম ওকে। তো আমার ভাই ইকো করানো শেষ, এখন আমরা ওয়েট করতেছি রিপোর্টের জন্য। বুকের ভিতরে কেমন যেন লাগতেছে, খুব ভয় লাগতেছে, কি হবে না হবে কি বলবো, কপাল খারাপ হলে যা হয়। ওর ইকোর রিপোর্ট এত খারাপ আসছে, 24 মানে 24-এ চলে আসছে, প্রায় 2 সপ্তাহের মধ্যে 34 থেকে 24-এ আসছে। আমি তো লিটারলি মানে কি করবো, আমার ভাইয়ের সামনে অনেক স্ট্রং হচ্ছিলাম, বাট বিলিভ মি আমি ওয়াশরুমে যে অনেক কান্না করছি, ইভেন আব্বা মাকে ফোন দিয়ে পর্যন্ত। ইভেন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ তোমরা সবাই জিজ্ঞাসা করবা ওর হার্টের পার্সেন্টেজ কত, আর আমার ভাই আমার ভিডিও দেখে, আমি আমার ভাইকে রিপোর্টটা পর্যন্ত দেখাই নাই, হাইড করে রাখছিলাম তখন। তো যখন ডক্টর রিপোর্ট দেখলো, উনি দেখলাম খুব নর্মালি কথা বলতেছে, আর এটা কোনো ব্যাপার না। বুঝলাম যে তোর কোথা থেকে প্রবলেম আসছে, আমার ভাইয়ের সাথে এইভাবে ডক্টর কথা বলতেছে। তো ডক্টর বললো রিপোর্ট দেখে যে তোদের এটা জেনেটিক্যাল থেকে এই হার্টের সমস্যা, আরো ওর অনেক ভিটামিনের অনেক সমস্যা। যেরকম আমার ছোট ভাই ছোটবেলা থেকে শুধু গরুর মাংস মুরগির মাংস ছাড়া আর কিছুই খায় নাই, তেমন শাক সবজি ছোট মাছ ফল কিছুই খেত না। তো বলছে তুই এখন এগুলি বেশি করে খাবি, আর ডক্টর একটা ইনজেকশন দিচ্ছে। তো এই ইনজেকশনটা নর্মালি ফার্মেসি থেকে পাওয়া যায় না, ডক্টর কয়েকটা অ্যাড্রেস দিল, বললো এখান থেকে নিতে হবে। আর ইনজেকশনের দামটা ছিল 1,47,890 টাকা, প্রায় 1.5 লাখের কাছাকাছি। তো আমি ডক্টরকে বলছি কোনো প্রেস মেকার বসাতে হবে, ডক্টর বলছেন না কোনো প্রেস মেকার লাগবে না, আগে এই ট্রিটমেন্ট যাই, তারপরে আল্লাহ যদি তোর ভাইয়ের হায়াত দিয়ে রাখে আমি চ্যালেঞ্জ, ওকে কিভাবে সুস্থ করতে হয় কি করতে হয় সেটা আমরা দেখবো, তোর টেনশন করতে হবে না আমাকে বললো। তো তারপরের দিনই আমরা ইনজেকশনটা নিতে যাই, আর আব্বা সেদিন আমাদের সাথে আসে। তো এই যে গাইস এই সেই ইনজেকশনটা নিয়ে আমরা সরাসরি হসপিটালে যাই, ওইখানেই আমার ভাইকে হসপিটাল থেকে ইনজেকশনটা দেওয়াই। সবারই অনেক মন খারাপ ছিল, বাট তারপর আমি সবাইকে হাসানোর চেষ্টা করছি, কেউ যেন কষ্ট না পায়, কেউ যেন ডিপ্রেশনে না যায়, আমি সেইভাবেই সবাইকে রাখছি। বাট ভিতরে ভিতরে আমি খুব টেনশন করতাম। দেন আমি বললাম আমার ভাইয়ের বউকে যে সব রেডি হ, আমার
বাসায় চলে যাবে, তো ওদেরকে আমার বাসায় নিয়ে আসি। তখন সবারই অনেক মন খারাপ ছিল, তো ভাবছে যা হবে হবে, আল্লাহ যা ভাগ্যে রাখছে তাই হবে, বাট আমার ভাই আমার সাথে থাকুক। তো লাস্ট প্রায় 10 দিন আমার বাসায় আমার ভাই আছে। তোমরা দেখতে পারছো আমি প্রতি সপ্তাহে ঘুরতে গেছি, সবাই মিলে অনেক মজা করছি। আমাদের ভিতরে এই ডিপ্রেশন গুলো ছিল, বাট আমরা বুঝতে দেই। ইভেন আমি একটু বাসার বাহিরে গেলে বাসায় সিসি ক্যামেরা দিয়ে দেখতাম আমার ভাই কি করতেছে। রাত্রে ঘুমালে একটু পর পর ওরে যেয়ে দেখে আসতাম ও ঘুমাচ্ছে কিনা বা কি অবস্থা। মানে কেমন যেন ভিতরে একটা ভয়ের কাজ করতো। ডক্টর তো বলেই দিছে 30%-এর নিচে আসলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে, আর সেখানে 24%। আর তাছাড়া আমি আমার ভাইকে দেশের বাইরে নিয়ে যাব সেই প্ল্যানিংও চলতেছে। তো হুট করে গতকালকে আমি আমার ভাইকে বলি চল আমরা একটা ইকো করাই দেখি কি অবস্থা। আমার ভাই না করার যে দরকার নাই, ডক্টর তো আর ইকো করাতে বলে নাই। আর ডক্টর বলছে আবার আরেকটা ইনজেকশন ওকে দিতে সেপ্টেম্বরের 15 বা 20 তারিখ। দেন আমি ওকে এক পর্যায়ে ফোর্স করে নিয়ে যাই হসপিটালে যে চল আমরা দেখি। গাইস আলহামদুলিল্লাহ ইকোর রিপোর্ট দেখে আমার বিলিভ হচ্ছিল না। দেন আমি আবার রুমের ভিতরে ঢুকে ডক্টরকে বলতেছি রিপোর্ট ঠিক আছে তো, কারণ আমার ভাইকে প্রায় 8 মাস ট্রিটমেন্ট করে 44 থেকে 34-এ চলে আসছে। ইভেন লাস্টে এক সপ্তাহে কিছু রিপোর্টের জন্য আমরা ওয়েট করি, সেখানে 34 থেকে 24-এ চলে আসছে। আর সেখানে এই 10 দিনে ইনজেকশন দেওয়ার পরে ওর ইকোর রিপোর্ট এত ভালো আসছে, মানে 38-এ চলে গেছে, মানে 2 কম 40। তো 24 থেকে 40-এ প্রায় যাওয়াটা কিন্তু অনেক কিছু আমাদের জন্য, মানে ভাবতে পারবো না গাইস, বুঝাতে পারবো না। আল্লাহ বাঁচানোর মালিক, আল্লাহ সবকিছু করার মালিক। আমি জানি যে কারো একজনের দোয়া আমার ভাইয়ের লাগছে। আমাদের গ্রামে বলো, আমাদের ফ্যামিলি সবাই বলো, সবাই কান্না করছে আমার ভাইয়ের জন্য, দোয়া করছে। ইভেন তোমরাও অনেক দোয়া করছো। দেন আমি সাথে সাথে আমার ভাইকে নিয়ে ননিতে চলে যাই। ননি থেকে মিষ্টি নেই, কিন্তু এখানে যে দেখি ওদের মিষ্টি শেষ, যেহেতু রাত্রে প্রায় 11টা বাজে। তো এখানে যে মিষ্টি ছিল নাড্ডু আর হচ্ছে রসগোল্লা ছিল, আমি ওইগুলো নিয়ে আসি। আর আমার সব ধরনের প্রোগ্রামে সবকিছুতে আমি ননি থেকে মিষ্টি নিই, তো আমাকে ওরা অনেক ডিসকাউন্টও দেয়। দেন আমি যখন বাসায় আসি, বাসায় আমার হাতে মিষ্টি দেখেই আমার আব্বা বলতেছে আকরামের রিপোর্ট ভালো আসছে, তাই না? যাই হোক, মানে কি বলবো, আজকে কথাগুলো খুব সুন্দরভাবে, খুব গুছায় বা খুব স্ট্রেট ভাবে বলতেছি, বাট আমি যে ভিডিওটা আরো আগে দিব, আপলোড করবো, আমার ভাইয়ের রিপোর্ট খারাপ আসছে, আমার বলার মতন সেই সাহস ছিল না। আমরা সবাই অনেক ডিপ্রেশনে ছিলাম। তো আলহামদুলিল্লাহ গতকালকে আমার ভাইয়ের রিপোর্ট আসার পর আমরা সবাই অনেক হ্যাপি। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করো। আর হ্যাঁ, অনেকে বলে এটাকে তোমার আপন ভাই। হ্যাঁ, এটা আমার আপন ভাই। আমরা 3 ভাই বোন, আমি বড়, তারপর আমার এই ভাই, তারপর আমার ছোট ভাই। তো ভালো থেকো, যে যেখানে আসো সুস্থ থাকো, দোয়া করে আমাদের জন্য দোয়া করো। বাই বাই, টাটা এন্ড টেক কেয়ার।